প্রতিবেদন দেখে প্রথমে বড় আকারে শুরু করিনি। আমি বিগত ৫-৬ বছর যাবৎ ২টা, ৪টা, ৫টা, ৬টা, ১০টা, ১২টা এইভাবে কইরেই আসছি। ঠিক আছে? তো ১ম এ হয়তো বড় আকারে না নেওয়াই ভালো। যেমন এবার আমি বড় আকারে নিচ্ছি। নেওয়ার পর অনেক কিছু আমি শিখছি। শিখার কারণে আমি সর্বক্ষণ সাথে ছিলাম। আমি নিজের হাতে গরু কিনি। করতে, করতে ব্যবসার লাভ লস এটা চলতে হবে ইনশাআল্লাহ। আশাবাদী আমরা ভালো কিছু অল্প হবে। কয়েকটা দিয়ে শুরু করছিল ও। তো যেমন ২-৩ টা গরু দিয়ে শুরু করছিল। এখন মাশাআল্লাহ আমাদের বাইরের ভিতরে প্রায় ২০ টার ওভার অনেকগুলি গরু হয়ে গেছে এই গরুর অলরেডি। সেক্টরে কম বেশি করে লাভবান তো নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ অবশ্যই। লস নাই। আপনার আপনার ভাষায় কি বলে? মানে যাই বুইঝা যাই না করতে পারলে লস নেই। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটি যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদন। দর্শক আমরা চলে আসছি এফএম নূর অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম। প্রোপাইটার আব্দুর রাজ্জাক মাতবর, পরিচালনায় মোহাম্মদ খোকন। সোনাকান্দা, রহমানীচর, রোহিতপুর, কেরানীগঞ্জ। তো দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে একটি খামার গড়ে তোলা হয়েছে একদম পরিকল্পিতভাবে। দর্শক জানিয়ে রাখি এই খামারটি যিনি পরিচালনা করেন বা যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি একজন প্রবাসী। সে প্রবাসে বসে খামার প্রতিষ্ঠা করেছেন। আমরা তার কাছ থেকে জানবো যে প্রবাসে বসে কিভাবে খামার পরিচালনা করেন, কেনই বা স্বপ্ন দেখলেন, কেন এই সেক্টরে আসলেন, আমরা তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করবো। তো তার আগে আহ চমৎকার কিছু ষাঁড় গরু সংগ্রহ করা হয়েছে। ঈদকে টার্গেট করে লালন পালন করা হচ্ছে। আমরা এই গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানবো, কি খাবার-দাবার দেওয়া হচ্ছে, কিভাবে মোটা তাজাকরণ করা হচ্ছে এবং সামনের পরিকল্পনা কি। আমরা পেয়ে গেছি সেই খোকন ভাইকে। খোকন ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। খোকন ভাই তো না? জি, আমি খোকন। আচ্ছা। প্রবাসে আছেন? জি, আমি প্রবাসী আছি। কোন দেশে আছেন? আমি সৌদিতে আছি। সৌদিতে? হ্যাঁ, কত বছর? আছি আলহামদুলিল্লাহ অনেকদিন। আচ্ছা, জানলাম যে আপনি প্রবাসে থেকে গরুর খামার পরিচালনা করেন। হ্যাঁ, আমি আসলে প্রবাসে থাকা অবস্থায় কিভাবে স্বপ্ন দেখলেন যে গরুর খামারে আসবেন আপনি? আসলে আমাদের ছোট থেকেই গরু ছিল। হ্যাঁ, আমার আব্বা গরু লালন পালন করতো কুরবানি উপলক্ষে। তো ওইখান থেকেই দেখা, ওইখান থেকেই শখ মানে শুরু হওয়া। তারপরে প্রবাসে বসে আমি ভিডিও দেখতাম বিভিন্ন খামারের। হ্যাঁ। ভিডিও দেখতে, দেখতে আমার ভিতরে একটা মানে শখ বলেন, আগ্রহ বলেন ওইটা জন্ম হয়। তারপরে আস্তে, আস্তে আমরা বিগত অনেকদিন যাবতই অল্প করে এই বাড়িতেই লালন পালন করতাম। তারপরে চিন্তা ভাবনা করলাম একটু বেশি করে বড় আকারে করা যায় কিনা। তো সেই থেকেই নেয়া আরকি। আচ্ছা, ১ম এ ২, ৪, ৫ টা করে লালন পালন করা হতো বা বাপ-দাদারা এরকম করতো। হ্যাঁ, হ্যাঁ। এখন ভিডিও দেখে উৎসাহ হয়ে এই লাইনে আসলেন, এই তো? হ্যাঁ, এটাই। কিন্তু আসলে প্রতিবেদন দেখে, ভিডিও দেখে উৎসাহ হয়ে যে এই সেক্টরে আসলেন, এটা কি ১ম বড়সড় আকারে? বড়সড় আকারে হ্যাঁ, এবারই ১ম। এর আগেও ছিল মোটামুটি। আচ্ছা। গত বছর মোটামুটি ভালোই ছিল। তার মানে গত বছর কি আসলে প্রফিটের মুখ দেখেছেন? প্রফিট তো কম বেশি অবশ্যই হইছে। আচ্ছা। আলহামদুলিল্লাহ। মানে প্রফিট হয়েছে বলেই বড় আকারে শুরু করেছেন। হ্যাঁ, প্রফিট হইছে বলে বড় মানে সাহসটা ওখান থেকে পেয়েছেন। হ্যাঁ, ওইখান থেকেই বলতে পারেন। আচ্ছা। এই যে প্রবাসে বসে আসলে কি ম্যানেজমেন্ট করতে সমস্যা হয় না? না, আলহামদুলিল্লাহ সমস্যা হয় না। এই যে দেখাশোনার জন্য ভাইয়েরা আছে। আচ্ছা, আমার আব্বা আছে। উনি সর্বক্ষণ এটা মানে দেখাশোনা করে। আসা যাওয়া বলেন আমাদের বাসা আবার একটু ১-১.৫ কিলোমিটার আচ্ছা, ওইদিকে। তো আমার আব্বা সকাল বিকাল সর্বক্ষণ এই জায়গায় থাকে। এখন মোটামুটি আমি দেশে আছি। আমি মানে অবসর বলেন দিনের বেশিরভাগ সময় এই জায়গায় কাটাই। হয়তো আপনারা দেখছেন। আমি বেশিরভাগ সময় এই জায়গায় কাটাই। একটা জিনিস আমার কাছে অবাক লাগতেছে যে প্রতিবেদন দেখে বা ভিডিও দেখে যারা খামার করছে এ পর্যন্ত মেক্সিমাম দেখা গেছে যে ক্ষতির সম্মুখীন হয়েছে, লস হইছে বা এই পথ থেকে ফিরে গেছে আবার ব্যাক টু প্যাভিলিয়ন। হ্যাঁ? আপনার কাছে আসলে কেমন মনে হচ্ছে যে আপনি প্রতিবেদন দেখে ভিডিও দেখে যে সেক্টরটায় আসছেন, আসলে এই সেক্টরটায় মানে বিল্ড আপ করা পসিবল কিনা? আচ্ছা আমি প্রতিবেদন দেখে ১ম এ বড় আকারে শুরু করিনি। আমি বিগত ৫-৬ বছর যাবৎ ২টা, ৪টা, ৫টা, ৬টা, ১০টা, ১২টা এইভাবে কইরেই আসছি। ঠিক আছে? তো ১ম এ হয়তো বড় আকারে না নেওয়াই ভালো। যেমন এবার আমি বড় আকারে নিচ্ছি। নেওয়ার পর অনেক কিছু আমি শিখছি। শিখার কারণে আমি সর্বক্ষণ সাথে ছিলাম। আমি নিজের হাতে গরু কিনি। কিনে দিয়ে আমি
কিছুদিন ছিলাম বাহিরে, আমি বাহিরে বেশি থাকি না। আমি ইম্পোর্ট এক্সপোর্ট খেজুরের বিজনেস করি আমার ফ্রেন্ডের সাথে, আমার ফ্রেন্ডও আছে এই জায়গায়, বলতে পারেন আমি আমার ফ্রেন্ড দুজনেই আছি। তো আমরা দুজনে মিলেই করি, তো এই কারণে ওইরকম সমস্যা হয় না, ইনশাল্লাহ দুজনেই দেখাশোনা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আমার নাম জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর ভাই। জি আচ্ছা, আমরা জানলাম যে খোকন ভাইয়ের আপনি দুই বন্ধু, জি জি। তাই তো? দুইজনই প্রবাসে থাকেন। হ্যাঁ, দুইজনেই প্রবাসে থাকি। এই যে খামারটা দেখতেছি দুই বন্ধু মিলে শুরু করেছে, তাই না? না, অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না, কিন্তু ওর খামার গরু এগুলো খুব আগে থেকেই শখের জিনিস এগুলি। আচ্ছা ও শখ করে শুরু করছে। আচ্ছা তো একটা পর্যায়ে আর কি এখন দুই বন্ধু একসাথে হয়ে গেছে আর কি একটা আচ্ছা পর্যায়ে। আচ্ছা, মানে স্বপ্নটা কার ছিল আর কি? না, স্বপ্নটা ওর ছিল আগে। আপনার ছিল না? স্বপ্ন বলেন, ভালোবাসা বলেন, ইচ্ছা বলেন, সবই ওর। না, আপনারও তো অবশ্যই হ্যাঁ, আছে, না একটা থাকলে তো পর্যায়ে ওই আপনার। যে দুই বন্ধু ভাইয়ের মতো চলতে চলতে আর কি হয়ে গেছে একসাথে। আচ্ছা আচ্ছা, এই আর কি। কি মনে যেমন হচ্ছে সেই সেক্টরে? আলহামদুলিল্লাহ ভালো মনে হয়েছে বিধায় আমি ওর সাথে অ্যাড হয়েছি। ভালো মনে না হলে তো সেটা হইতাম না। কিন্তু গরুর সাথে কি প্রেম ভালোবাসা হয়েছে? হ্যাঁ, এখন আস্তে আস্তে হইতেছে। আস্তে আস্তে হইতেছে। হ্যাঁ, ওর তো পুরাটাই হয়ে গেছে। আমার আস্তে আস্তে হইতেছে। হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ সামনে। ইনশাআল্লাহ আশাবাদী। আর এই কি প্রথম জড়িত হওয়া নাকি আগে কোনো মানে এই ছিল আসলে? না, না, আমি এই ১ম গরুর খামারিতে বা গরুর এই ১ম। তাহলে তো এখনো ফিডব্যাক মানে বোঝা যায়নি যে আসলে এখানকার ফিডব্যাকটা কেমন হবে। না, ওরকম ভাবে মানে বুঝি নাই। অভিজ্ঞতাটা এখনো হয় অভিজ্ঞতা নাই। হ্যাঁ নতুন। আচ্ছা, যদি ওর আছে, ওর অভিজ্ঞতা আছে কিন্তু আমার নাই। হ্যাঁ, যে ধরেন যে খোকন ভাইয়ের মাধ্যম হোক আর যেটাই হোক এই সেক্টরে আসা হয়েছে। আর যদি এখান থেকে ভালো কোনো ফিডব্যাক পান, তাহলে কি প্রবাদ জীবন ছেড়ে চলে আসবেন? দেখেন, ভালো ফিডব্যাক পাইলে তো অবশ্যই এটাকে আমরা ইনশাআল্লাহ দ্রুত আশাবাদী আল্লাহর কাছে যে আমরা দ্রুত বড় করে ফেলবো এটা। ইনশাআল্লাহ। দ্রুত বড় করবে। বড় হবে ইনশাআল্লাহ দিন দিন। আর মূলত আমাদের মূল ব্যবসা এটা না। আমাদের মূল ব্যবসা হচ্ছে খেজুর। খেজুর আমরা বিদেশ থেকে খেজুর ইম্পোর্ট করি। আচ্ছা আচ্ছা। তো মূল ব্যবসা ওইটাই। তো এটা শখের ব্যবসা আরকি। তার মানে তাহলে তো মানে বিজনেস এর সাথে মাশাআল্লাহ জড়িত আছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে বিজনেস সম্পর্কে তার আসলে ঐরকম করে শেখার কিছু নাই। তবে না, এই না, না। সেক্টরটা কিছু জানতে হবে। এই সেক্টরে আমি নতুন আর ও এই সেক্টরে পুরান। আমি মূলত খেজুর ইম্পোর্ট করি বিগত ৭-৮ বছর যাবত। আচ্ছা। এই আরকি। তো কি মনে হচ্ছে আসলে যে এই সেক্টরে সার্ভাইভ করা পসিবল হবে? হ্যাঁ, ইনশাআল্লাহ আমি আশাবাদী। তারপরে দেখেন এটা যেকোনো ব্যবসা একটা চলতে অভিজ্ঞতা হয়। করতে ব্যবসার লাভ লস এটা চলতে হবে ইনশাআল্লাহ। আশাবাদী আমরা ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তা আপনি তাছাড়া আপনি একজন প্রবাসী হওয়া সত্ত্বেও যেহেতু এই সেক্টরে চলেই আসছেন, তো সামনের দিন আরো ভালো যাবে। তো ভবিষ্যৎ পরিকল্পনা কি আসলে? যে এই সেক্টরটা নিয়ে? হ্যাঁ, এই সেক্টরটা নিয়ে তো মাশাআল্লাহ আমাদের অনেক বড় আশাবাদী আমরা যে এটা আমরা আসলে অল্প কয়েকটা দিয়ে শুরু করছিল ও। তো যেমন ২-৩ টা গরু দিয়ে শুরু করছিল। এখন মাশাআল্লাহ আমাদের বাইরে ভিতরে প্রায় ২০ টার ওভার অনেকগুলি গরু হয়ে গেছে অলরেডি। তো আমরা এই বছরটা দেখব। এই এই বছরটা দেখব। যদি আমরা ভালো কিছু করতে পারি, ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব। আগামী বছর থেকে আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশাবাদী আমরা দ্রুত আরো আগানোর ইচ্ছা এবং কি বড় করার ইচ্ছা। সেটা উপরওয়ালার হাতে। ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ। আগামীর অপেক্ষায় থাকলাম। অবশ্যই আমরা আগামী দিনগুলো দেখবো যে আ মানে ইনশাআল্লাহ। এই সেক্টরটায় কিভাবে ঘুরে দাঁড়িয়েছেন বা ইনশাআল্লাহ, সফলতা ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো আমাদের চেষ্টা আমাদের উছিলায় আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ আমরা আশা করি যে আমরা আগায় যেতে পারবো ইনশাআল্লাহ। জি, ভালো দোয়া থাকবেন। রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু এখনকার বাজারে আমরা যেটা দেখতেছি যে আসলে এই সেক্টরটায় মানে লস হচ্ছে। আপনার এই ছোট্ট অভিজ্ঞতায় কি মনে হচ্ছে যে সামনের দিনগুলো কেমন যাবে? আসলে আহ, যদি কেউ মানে শিখা কিছু ট্রেনিং নিয়ে করতে পারে, আমি আশা করি লস হবে না। কারণ আমরা যদি নতুন কইরা বড় করে শুরু করি হঠাৎ করে, তাইলে না বুঝে শুরু করলে হয়তো লস হওয়ার সম্ভাবনা থাকে। কারণ যে কোনো জিনিস আগে শিখতে হয়, যদি শিখা করা যায় আমি আশা করি না যে লস হবে। আপনি কি ট্রেনিং নেওয়ার সৌভাগ্য হয়েছে আপনার আসলে? ওইভাবে ট্রেনিং নেই নাই, কিন্তু আমি প্রতি বছর একটু একটু করে শেখার চেষ্টা করি, এবং কি প্রতি বছর আমি একটু একটু করে শেখার চেষ্টা করতেছি এবং শিখতেছি। সেই শিক্ষাটা আসলে কিভাবে গ্রহণ করতেছেন? শিক্ষাটা বিভিন্ন ডাক্তারদের সাথে
আমি নিজের আগ্রহে পরামর্শ করি কিভাবে লালন পালন করা যায়, ঠিক আছে, কিভাবে পরিচর্যা করা যায়, কিভাবে গরুর স্বাস্থ্য ভালো থাকে, পয় পরিষ্কার, মানে ওনাদের কাছ থেকে, অনেক ডাক্তারের কাছ থেকে আমি পরামর্শ নিই। আচ্ছা, যখন স্বাস্থ্যের দিক দিয়ে কথা আসলো আসলে, যে একটা গরুর আমি তো দেখতেছি সব ক্যাটেল, ষাঁড় গরুরই। তো বেসিক্যালি আসলে কি ক্যাটেলেই থাকা হবে নাকি ডেয়ারিতেও করতে হবে? আসলে আমার চিন্তা ভাবনা ডেরিতেও যাওয়ার কারণ কি, আমি এট- শখ থেকে শুরু করছি। আমার অনেক ভালো লাগে, আপনি হয়তো দেখবেন প্রতিটা গরু আমি হাত দিলে মাথা নোয়ায় দেয়। আমি শখ থেকে শুরু করছি। ডেরিটাও আমার একটা খুব শখের জায়গা। ছোট ছোট বাচ্চা, এই দেখবেন যে আমার ছোট ছোট ইয়ের বাচ্চা আছে, ওইগুলা দেখলে খুব ভালো লাগে। গরুর ছোট ছোট বাচ্চা আমার অনেক ভালো লাগে। তো ওইদিকেও যাওয়ার দুটোটাই করার চিন্তা ভাবনা আছে আমার সামনে, আরো আচ্ছা, বড় করে। এখন এই যে ষাঁড় গরুগুলো লালন পালন করতেছেন, এগুলোকে আসলে কোন কোন টাইম কি কি খাবার দিচ্ছেন মোটা তাজা করার জন্য? মোটা তাজা করার জন্য আমি এগুলা তো আমার এই যে সেটের গুলা হুম। আমার কুরবানির পর পরই কিনা। আচ্ছা, ওই সময় গত কুরবানির পর হ্যাঁ, মানে এই যে 24 এর কুরবানির হ্যাঁ, পর। কুরবানির পর পরই কিনা। আচ্ছা, তো এগুলোকে আমি অনলি এই এই চাউলের কুড়া যেটাকে বলে, যাও হ্যাঁ, চাউলের কুড়া যেটা চাউলের ওই, চাউলের গুঁড়া হ্যাঁ, মানে খুদ বলে যেটা। হ্যাঁ, খুদ না, চাউলের এই ভুসির মতো হয় না, আচ্ছা, চাউলের আচ্ছা। ভুসি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটা। আর গমের ভুসি যেটা, ওইটা আচ্ছা, আর ঘাস খাওয়াইতাম। কারণ আচ্ছা। প্রথম দিক থেকে এগুলা, আর এগুলা একটু আমার পরে কিনা, হ্যাঁ, এই সাইডের গুলা। আচ্ছা। তো এখন এগুলো আমি, সাইজেও একটু বড়। হ্যাঁ, এগুলা একটু পরে কিনা। হ্যাঁ, তো আমি ঘাসটাই বেশি খাওয়াইতেছি, কারণ আমাদের দেখছেন চারপাশে খালি জায়গা জমিন, তো প্রচুর ঘাস, বাহিরেও ঘাস, আমার ঘাসের মেশিন আছে। তো ঘাসটাই বেশি খাওয়াই মূলত। এমনিতে গমের ভুসি, ছোলার ভুসি, এই চাউলের ভুসি, আর চাউলের যে খুদ বলে এইটা, আর ভুট্টার পাউডারটা, এইটাই আমার খাবার। এই যে খাবার ঘর এই জায়গায় আছে, আচ্ছা, এগুলোই আমার মেন খাবার। আর মেইন আমি ঘাসই ফোকাস। আচ্ছা। তাহলে মোটামুটি এগুলো সব কি মানে ঈদকে টার্গেট করে লালন পালন করা? হ্যাঁ, ঈদকে টার্গেট, কুরবানি ঈদকে টার্গেট করে লালন পালন করতেছি আপনাদের দোয়ায়। লং টাইমটা বেটার নাকি শর্ট টাইম বেটার লালন পালনে? এখন আপনার ইয়ের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। অনেক সময় দেখা যায়, এইবার যেমন এই যে খাবারের দাম, গরুর খাবারের দাম অনেক, প্রথম দিক থেকে একটু সস্তা ছিল, এখন অনেক বাইরে গেছে খাবারের দাম। ওইটার উপরে ডিপেন্ড করে আপনি কি করবেন, ঠিক আছে। তো এগুলা দেখতেছেন যে লং টাইম, তো এগুলা অবশ্যই খরচ বেশি হয়ে গেছে আমার। তো এগুলার বেশি দিন হয় না, এগুলা খরচ অবশ্যই কম। এখন দেখা যাক এইবার আমি ট্রাই করি লং টাইম বেটার কিনা, আমিও তো শিখতেছি। আচ্ছা। না এখন তো বড়সড় আকারে এই প্রথম, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে এখনো তো আসলে ওই অভিজ্ঞতাটা হয় নাই, হয় নাই, ফিডব্যাকটা আসে নাই। না আসে নাই। কিন্তু এই মার্কেট ভ্যালু অনুযায়ী হ্যাঁ, দেখছেন তো অবশ্যই। হ্যাঁ, সেই ভ্যালু অনুযায়ী কি মনে হচ্ছে আপনার কাছে যে আপনি এখান থেকে সার্ভাইভ করতে পারবেন আসলে? আমি তো আশাবাদী। আল্লাহর রহমতে আমি আশা করি, বাকিটা আল্লাহ ভালো জানে। গরু চুজের ক্ষেত্রে আসলে মানে কি মাথায় রেখে এই কালেকশন গুলো করেছেন? আসলে গরু, প্রত্যেকটা গরু আমার নিজের হাতে কিনা। হুম। হ্যাঁ, আর কয়েকটা আমার আব্বাই কিনছে, আমি তখন ছিলাম না। আমি গরু সুন্দর দেখে কিনি, একটু দাম বেশি লাগলেও। কারণ অনেকে আছে কুরবানির সময় দেখবেন গরুর সৌন্দর্যটা দেখে। হুম। তো আমি ওই জায়গা থেকে গরু সুন্দর দেখে কেনার চেষ্টা করি। কালার, তারপরে গরুর বডি টডি, এগুলা সুন্দর দেখে কেনার চেষ্টা করি আর কি। আচ্ছা, কোরবানির গরু তো মানুষ বেসিক্যালি সুন্দরই খোঁজে। হ্যাঁ, আমার প্রত্যেকটা গরু আপনি দেখবেন মোটামুটি আলহামদুলিল্লাহ আমি আশা করি সুন্দর। আহ, যেহেতু বিজনেস এর সাথে জড়িত আছেন হ্যাঁ, বা প্রবাস থেকে বিজনেস করতেছেন, আসলে এই সেক্টর নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? এই সেক্টর নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি ধীরে ধীরে মানে বড় করার দিকে যাবো আর কি, ইনশাল্লাহ। আচ্ছা, কিন্তু সেটা এখানে একটা কথা আছে যে শখ এবং বিজনেস কোনটাকে প্রাধান্য বেশি পাবে আপনার কাছে? শুরুতে যখন শুরু করছি তখন তো শখ থেকেই শুরু করছি। তো এখন শখের পাশাপাশি সামনে যখন বড় আকারে যাব, অবশ্যই বিজনেসটাই ফোকাস থাকবে। সামনে কি মনে হয় যে এই সেক্টরটা ভবিষ্যতে ডেভেলপ হবে আরো? আমি তো আশাবাদী, বাকিটা আল্লাহ ভালো জানে। আচ্ছা, আমি তো এখন খুবই যেটা হলো আশাবাদী। এই অনেক প্রবাসী ভাইয়েরা আছে আপনার মতো। তারা কিন্তু এই সেক্টরে আসতে চায় বা করতে চায়। তাদের জন্য আপনি একজন প্রবাসী হয়ে আপনার কি পরামর্শ থাকবে? তাদের জন্য আমার পরামর্শ থাকবে, শুরু করার আগে অবশ্যই কিছু না কিছু শিখার চেষ্টা করবেন।
শিক্ষা করলে আমি আশা করি না যে লস হবে। শিক্ষা করলে অবশ্যই লাভবান হতে পারবেন। অন্তপক্ষে 3 মাস হইলেও শিখবেন। আচ্ছা। আমি এই পর্যায়ে আইসা যেটা আমি অনুভব করতেছি, শিক্ষা করলে অবশ্যই লস হবে না ইনশাআল্লাহ। এই যে গরুগুলো নিশ্চয়ই ভ্যাকসিন করা আছে। হ্যাঁ, আমার প্রতিটা গরু ভ্যাকসিন করা আছে, যেমন যে জ্বরের ভ্যাকসিন করা আছে, তারপরে কৃমির ভ্যাকসিন করা আছে, তারপরে কি বলে ওইটাকে, এই ফক্সের ভ্যাকসিন, ওইটা বছরে একবার করা আছে। ভ্যাকসিন করা আছে, টাইম টু টাইম আমার সব লেখা আছে। এখন যেটা জানতে চাচ্ছি এটা একটু ডিফিকাল্টলি হবে, সেটা হলো প্রবাস জীবন ভালো না দেশের খামার জীবন ভালো? আপনার কাছে কোনটা বেটার মনে হয়? আসলে প্রবাসে তো মনে করেন, এখন যে না গেছে হয়তো বুঝে না ওই জায়গায় কি। তো যে প্রবাসে গেছে অবশ্যই দেশে ভালো, যদি দেশে বিজনেস করে মানে সে লাইফ আগায় নিতে পারে, অবশ্যই দেশে ভালো। কারণ দেশে সবাই সাথে, মা বাপ সবার সাথে। প্রবাসে গেলে বোঝা যায় যে কি কিন্তু মানে না, অবস্থা। এখানে একটা কথা আছে যে আমাদের পরিবারে বা আমাদের পরিবেশে বাবা মা চায় যে আমার সন্তান বিদেশে যাক, ভালো টাকা কামাক বা এই করুক। বিদেশ যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, আমরা খামার করার সেক্টরে বা যে কোনো বিজনেসের সেক্টরে সন্তানদের টাকা দিচ্ছি না। সেই জায়গাটা আপনার এটা কি থাকবে আসলে সেই বাবা মাদের প্রতি? আসলে বাবা মারা তো ওই জায়গায় যায় নাই, জানে না। বিদেশ আপনি হয়তো দেখবেন, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, প্রবাসে আসলেই কষ্ট। ঠিক আছে, তো এখন যে একবার ওই অভিজ্ঞতাটা নিচ্ছে ওই বলতে পারবে। আচ্ছা। সবাই দেশে কিছু করার জন্য উন্মুখ হয়ে থাকে, এইটাই। কিন্তু এখানে একটা কথা আছে যে আমার অবজারভেশন থেকে আমি যেটা বলি, আমি যদিও প্রবাসে যাই নাই, আমি কয়েকটা দেশে ঘুরেছি বাট অফিসিয়াল পারপাসে। তো প্রবাসী ভাইদের সাথে কথা বলেছি। অনেক অনেক ভালো আছে, অনেকে আবার বলে যে খারাপ আছে। আসলে এটা জবের উপর ডিপেন্ড করে। অবশ্যই। বাট যেটা হলো, যেটাই বলি আমরা আল্টিমেটলি তো কষ্ট। তো সেই শ্রমটা যদি যদি আমরা ওই অর্থ খাটিয়ে দেশে চেষ্টা করি, সারভাইভ করা পসিবল কিনা বা তার চেয়ে বেটার পজিশনে যাওয়া পসিবল কিনা? এখন হ্যাঁ, আপনি যেটা বললেন, দেশে বিদেশে অনেকেই ভালো থাকে, অনেকেই কষ্টে থাকে। ভালো থাকার আমি মনে করি ভালো থাকার সংখ্যাই বেশি। কারণ দিন শেষে ওই যে ওইটাও ফিল করে, অনুভব করে যে মা বাবা পাশে নাই, হয়তো খুব কাছের লোকগুলা পাশে নাই। এই ফিলটাই বেশি হয় ওনাদের। মানে আমি ওই মনে করি সময়টা হুম, মানে কাজ করে যে বাবা-মার কাছে থাকতে পারলে ভালো। হ্যাঁ ভালো। কিন্তু অর্থনৈতিক চিন্তা যদি করি আমি, সেক্ষেত্রে আসলে প্রবাস ভালো কিনা? আসলে মানে টোটাল মিলায় মূল কথা কি, নিজের দেশ ছাইরা নিজের দেশের মতো শান্তি পৃথিবীর কোথাও আর পাওয়া যায় না। এটাই সবচাইতে বড় কথা। যে যত টাকা কামায়, হ্যাঁ, বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন ইয়ের কারণে অনেকেই আমরা বলি যে ওই জায়গায় অনেক ভালো, সেফটি, অনেক কিছু। কিন্তু দিন শেষে দেখা গেছে কি, নিজের দেশের মতো শান্তি কোথাও নাই। ঠিক আছে, আচ্ছা। আপনি নিজের দেশে রাস্তায় বের হইলেন, মানে আনন্দের সাথে কোথাও গেলেন, কোনো টেনশন নাই। বিদেশে যত ভালোই থাকি, বিজনেস করি, মাথায় একটা টেনশন কাজ করে পরের দেশ। নিজের দেশের মতো স্বাধীনভাবে কোথাও চলা যায় না। হ্যাঁ, বিদেশে অবশ্যই অনেকই ভালো আছে, অনেক ইনকামও ভালো। আমরাও মোটামুটি ভালো ছিলাম, বা এখন দেশে বিজনেসের দিকে যাইতেছি। ঠিক আছে, তো আশা করি বিদেশেও ইনকাম ভালো, মোটামুটি আলহামদুলিল্লাহ ইনকাম ভালো। তবে সেটা ভালো কি মন্দ দেশে করা সম্ভব? দেশে করা সম্ভব, আমি ছোট মানুষ এত বড় কথা বলতে চাই না। কারণ দেশে আর বিদেশের আইন শৃঙ্খলা বা যে ওই জায়গায় যে মানে সুবিধা বিজনেসের, হুম। আমাদের দেশে ওই সুবিধাটা মোটামুটি পাওয়া যায় না বললেই চলে। আসলে ওই জায়গাটাই আমরা একটু কি বলবো যে অবহেলিত বলা যায় হ্যাঁ, নাকি? হ্যাঁ, তার মানে একটা জিনিস হলো যে যদি সদ ইচ্ছায় যেটা গরুর খামার হোক, হাঁসের খামার হোক, হোয়াটএভার, যদি করা যায়, যদি সঠিকভাবে সঠিক নিয়মে করা যায়, তাহলে তো সার্ভাইভ করা সম্ভব। অবশ্যই সম্ভব। কারণ কোনো কাজই তো মানে মন থেকে করলে অবশ্যই সম্ভব। তাহলে আপনি আপনি চাচ্ছেন যে সামনের দিনগুলো ইনশাল্লাহ ভালো হবে। আমি তো আল্লাহর রহমতে অনেক অনেক আশাবাদী। বাকিটা সবার দোয়ার। এখন বর্তমান কতগুলো গরু প্রস্তুত হয়েছে আর? এখন আমার টোটাল খামারে গরু আছে 22টা। আচ্ছা।
তো সর্বশেষ এটা দীর্ঘায়ী করবো না ভিডিও আর, সর্বশেষ আপনার সেই কাঙ্ক্ষিত বা শুভাকাঙ্ক্ষী প্রবাসী ভাই যারা আছে তাদের জন্য কি পরামর্শ থাকবে? ভাইদের প্রবাসী, আমি যেহেতু নিজেও প্রবাসী, সকল প্রবাসী ভাইদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা সর্বপ্রথম। কারণ যে যেখানেই থাকেন দোয়া করি ভালো থাকেন। মানে যে যেই কাজ করেন মন থাইকা করেন, সাফল্য ইনশাল্লাহ আসবেই। মন থাইকা মানে যে যেই কাজই করুক, কাজকে ভালোবেসে করলে যে যে জায়গায় আছে অবশ্যই ইনশাল্লাহ সে তার লক্ষ্যে পৌঁছাবে। ইনশাল্লাহ। আর যেটা হলো এই যে আমরা দেখতেছি যে ক্যাটেল ক্যাটেল এবং ডেয়ারির মধ্যে এখনো তো ওই অভিজ্ঞতাটা আসলে ফুললি হয় নাই। তারপরেও আপনার ধারণা কোনটা, যে কোনটাতে বেটার হবে? এখন আসলে আমি শতভাগ বলতে পারতেছি না। এইবার বা একটা দুইটা বছর দেখলে আপনাকে আমি বলতে পারবো যে কোনটা বেটার হবে। দেখি, শিখতেছি, আমি নিজেও শিখতেছি। আচ্ছা। তো সর্বশেষ জানতে চাই, এই গরুর সেক্টরে কম বেশি করে লাভবান তো নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ অবশ্যই। লস নাই? আপনার আপনার ভাষায় কি বলে? মানে যাই বুঝা যাই না করতে পারলে লস নেই। মানে বুঝে করতে পারলে লস নাই। লস নেই। বোঝাটা আসলে কি, যদি একটু ছোট করে বলতেন? বোঝাটা বলতে আপনি শিখা আর কি। যে কোনো জিনিস তো শিখতে হয়। তো এটার পিছনে আপনি একটু সময় দিয়ে শিখলেন, স্টাডি করলেন, আশা করি। কারণ প্রথম না শিখা শুরু করলে আমি কি করুম, কি খাওয়ামো, কিভাবে এটার সেবা যত্ন করুম, ওইটা তো বোঝা যায় না। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। অবশ্যই আপনার প্রতি শুভকামনা রইলো যে আপনি এই সেক্টরটায় সচরাচর লাভবান হন। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।